ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার সাম্প্রতিক বক্তব্য শুনলে প্রশ্ন উঠতেই পারে, তিনি কি সত্যিই রাষ্ট্রদূত নাকি যুক্তরাষ্ট্রের অঘোষিত মার্কেটিং ম্যানেজার? যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য বাড়ানোই তার প্রধান দায়িত্ব। কারণ একজন কূটনীতিক সাধারণত দুই দেশের সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, কৌশলগত ভারসাম্য ইত্যাদি নিয়ে কথা বলেন, কাজ করেন। ব্যবসা বাণিজ্য নিয়েও নিশ্চয়ই তিনি কথা বলবেন বা কাজ করবেন, কিন্তু সেটাই যদি হয়ে ওঠে প্রধান অ্যাসাইনমেন্ট, তখন কি বলবেন? মিস্টার ব্রেন্ট যা বলছেন আজকাল, তাতে মনে হচ্ছে তিনি যেন বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য বিক্রি, মার্কিন কোম্পানি এবং মার্কিন স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়েই ঢাকায় এসেছেন। সবচেয়ে বড় প্রশ্ন, যে চুক্তি নিয়ে তিনি কথা বলছেন বা চারিদিকে এত কথা হচ্ছে, সেই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি চায়? শুধুই বাণিজ্যিক সুবিধা, নাকি বাংলাদেশের জ্বালানি, কৃষি, ডিজিটাল অর্থনীতি, আর্থিক খাত, এমনকি ভবিষ্যৎ নীতি নির্ধারণেও প্রভাব বিস্তার করতে চায়? আর কি কি আসলে তারা চায় বাংলাদেশের কাছ থেকে? আর এত কিছুর বিপরীতে আমাদের সরকার কেন চুপ মেরে আছে? সবার আগে বাংলাদেশ স্লোগান যিনি দিয়েছেন সেই প্রধানমন্ত্রী, তিনি কোন চিন্তায় আচ্ছন্ন? কবে তার ঘুম ভাঙবে? কবে তার কাছে সত্যি বাংলাদেশ সবার আগে ঠাঁই পাবে? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, কথা তো বলছিলাম, আপনারা বুঝতেই পারছেন যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, এআরটি বা আরটিও বলা হয়ে থাকে, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট। সম্প্রতি আমরা দেখলাম যে ঢাকায় এমচেম একটা অনুষ্ঠান আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এক বিশাল বক্তব্য দিয়েছেন। এটি আবার আমাদের দেশের দু একটি কাগজে ছাপাও হয়েছে, যেন অনেকটা ব্রেন্টের কথাবার্তা সাধারণ মানুষের কানের ভেতরে ঢুকিয়ে দেয়া যায়, এটিই যেন একটি লক্ষ্য। তো এই যে ক্রিস্টেনসেন মানে এমন ভাবে এই তথাকথিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বা এআরটি বা ওই যে বললাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, যেভাবেই বলেন না কেন, এটির যেভাবে তিনি প্রচার করেছেন বা করছেন, যেন তিনি কোনো রাষ্ট্রদূত নন, একজন কর্পোরেট ম্যানেজার। তিনি বলছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তিটি নাকি একটি উইন উইন চুক্তি। তিনি বলছেন বাংলাদেশের সামনে নাকি এখন অভূতপূর্ব সুযোগ এসেছে। তিনি বলছেন এখন সাহায্যের চেয়ে বাণিজ্য, সহায়তার চেয়ে বিনিয়োগের যুগ। এসব কথা আসলে শুনতে খুব ভালো লাগে, খুব সুন্দর কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে চুক্তিতে কেন বাংলাদেশ শ্যাল 131 বার লেখা হলো, 32 পৃষ্ঠার যে চুক্তিপত্র সেখানে, আর ইউএস শ্যাল মাত্র 6 বার। অর্থাৎ বাংলাদেশকে মানতে হবে 131টি বাধ্যবাধকতা, যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি। এটা কি সমান অংশীদারত্ব নাকি একতরফা চাপ? আরো ভয়ঙ্কর বিষয় হলো এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বলা হচ্ছে কোন দেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্য চুক্তি করা যাবে, কোন দেশের কাছ থেকে পারমাণবিক প্রযুক্তি বা পণ্য কেনা যাবে বা যাবে না, কিভাবে আমদানি নীতি সাজাতে হবে, মানে বাংলাদেশের আমদানি নীতি, কিভাবে ভ্যাট বসাতে হবে, কত বসাতে হবে, কোন মার্কিন কোম্পানিকে কত সুবিধা দিতে হবে, এরকম আরো অনেক। এমনকি যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের কোনো নীতি তাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে তারা মানে যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করে আবার উচ্চ শুল্ক বসাতে পারবে বা আরোপ করতে পারবে। অর্থাৎ চাপ দেওয়ার যে অস্ত্র সেটাও তাদের হাতেই থাকবে। আর ব্রেন্ট সাহেব এসবকে বলছেন কমন সেন্স, মানে এটা বুঝে নেওয়ার বিষয়। এখনকার যে যুগ, এখন এগুলো বুঝে নিতে হবে, এভাবে চলতে হবে। তিনি বলছেন বাংলাদেশ যদি আমেরিকায় পণ্য বিক্রি করতে চায়, তাহলে আমেরিকা থেকেও পণ্য কিনতে হবে। আমরা তো কিনি, আমরা বিক্রিও করি, কিনিও,
কিন্তু তার কথায় মনে হচ্ছে এটি আর মুক্ত বাণিজ্য নয়, এটি অনেকটা শর্ত সাপেক্ষ বাজার খুলে দেওয়া। বাংলাদেশকে $3.5 বিলিয়ন কৃষি পণ্য কিনতে হবে একটা মেয়াদের মধ্যে। এর মধ্যে গম, সয়াবিন, তুলা, ভুট্টা, মানে সবই যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি কিনতে হবে। দাম বেশি হোক তাতে কিছু যায় আসে না। ইউক্রেন থেকে গম আনলে দাম কম পড়বে, যুক্তরাষ্ট্র থেকে আনলে বেশি পড়বে, পরিবহন খরচ বেশি পড়বে, তাতে কি? তাদের কাছ থেকেই আনতে হবে। 14টি বোয়িং বিমান কেনার চুক্তি ইতিমধ্যেই হয়ে গেছে। চুক্তি কবে থেকে কার্যকর হবে সেই অপেক্ষা নেই, কিন্তু চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। সামরিক সরঞ্জাম আরো বেশি বেশি কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে। অন্য দেশ থেকে কিনতে হলেও অনেক কৈফিয়তের বিষয় আছে, হয়তো কেনা যাবেই না। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কি সত্যি আসলে এই মুহূর্তে এত বোয়িং প্রয়োজন? হয়তো অনেকে বলবেন যে একসঙ্গে তো এই 14টি পাচ্ছি না আমরা, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে পাবো। সেই টাইম ফ্রেমেই কি আমাদের 14টি বোয়িং প্রয়োজন আছে কিনা, এগুলোর অর্থ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের আছে কিনা, নাকি কেবলই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যুক্তরাষ্ট্র একতরফা নিজেদের বাজার নিশ্চিত করে চলেছে এই আরটি এর বদৌলতে? আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চুক্তিটা কেন বাংলাদেশের জাতীয় নির্বাচনের, অত্যন্ত কাঙ্ক্ষিত, বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে করা হলো? অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূসকে তারা বসিয়েছেন বলে তার কাছ থেকে 18 আনা বুঝে নিতে হবে, কড়াই গন্ডায় বুঝে নিতে হবে, অন্যরা এলে যেন না করে। আমার মনে হয় সেখানেও বিষয়টি এরকম নয়। এজন্যই প্রশ্ন করছি যে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে এত বড় দীর্ঘমেয়াদী চুক্তি কেন করতে গেল ওয়াশিংটন? তারা তো এখানে সেখানে সবাইকে গণতন্ত্রের সবক দেয়, জবাবদিহিতার কথা বলে, তারা এই কাজটা করতে পারলো? এটা নাকি অনেক ভালো চুক্তি। তো যদি ভালো চুক্তিই হবে, তাহলে নির্বাচিত সরকারের জন্য, মানে যে সরকারটি 9 তারিখে চুক্তি হয়েছে, 12 তারিখে নির্বাচন, 17 তারিখে সরকার গঠন হয়েছে, নতুন সরকার, এই 1-2 সপ্তাহ অপেক্ষা করা গেল না? এত ভালো চুক্তিতে এত গোপনীয়তা কেন? সবকিছুতে স্বচ্ছতা খোঁজা মার্কিনীরা কেন বলল না আগে তোমার দেশের জনগণকে জানাও, তাদের মতামত নাও, তারপর চুক্তি করো? চুক্তি নিয়ে এভাবে পানিতে পড়ে গিয়েছিল, কারণ কি যুক্তরাষ্ট্রের পানিতে পড়ার কাহিনী কি আসলে এটি বোঝা মুশকিল, আবার বুঝতে চাইলে বোঝা সম্ভব, সহজ। কেন বাংলাদেশের নির্বাচিত সরকার সংসদে এটা নিয়ে আলোচনার সাহস পর্যন্ত পাচ্ছে না? চাবিটা কোথায় আসলে মেরেছে তারা? হুমকিটা কি দিয়ে রেখেছে? কারণ ওই যে বললাম, সরকারি দল চুপ, সংসদের বিরোধী দলও মুখে তালা দিয়ে বসে আছে। এজন্যই তো সন্দেহ তৈরি হচ্ছে। সেই সন্দেহ আরো গভীর হচ্ছে ব্রেন্টের আচরণে, হেদায়েতের সুরে তিনি যেসব কথাবার্তা বলছেন সেসবে, এবং সেসব কথায় ব্যবহৃত শব্দ চয়নে। স্বচ্ছতা, জবাবদিহিতার ঠিকাদার দেশটি মানে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কি দেখছে না এই চুক্তি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে সমালোচনা ক্রমশ বাড়ছে? বিভিন্ন পেশাজীবীরা কথা বলছেন, অর্থনীতিবিদরা কথা বলছেন, অথচ সরকার নীরব, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা চুপ। কিন্তু পক্ষান্তরে মার্কিন রাষ্ট্রদূত কিন্তু অত্যন্ত সক্রিয়, তিনি বেশ তৎপর, এখানে সেখানে যাচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন, বোঝাচ্ছেন, যুক্তি দিচ্ছেন, বলছেন এতে বাংলাদেশের কত কত লাভ। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে না মানে বাংলাদেশ সরকারের চেয়ে এই চুক্তি নিয়ে ব্রেন্টের মাথা ব্যথাটাই একটু বেশি? তিনি বলছেন বাংলাদেশকে নিয়ম কানুন বদলাতে হবে, লাইসেন্সিং সহজ করতে হবে, মানে ব্যবসা বাণিজ্যের, মার্কিন কোম্পানির জন্য বাধা সরাতে হবে, আরো কত কি। অর্থাৎ বাংলাদেশের নীতিমালাও এখন মার্কিন ব্যবসার সুবিধা অনুযায়ী সাজাতে হবে। আর তারা এই চুক্তিতে বাংলাদেশের হাতে পায়ে ডান্ডা বেড়ি শিকল যতটা পরানোর ততটা পরানোর জোগাড় যন্ত্র আয়োজন করে রেখেছেন। এসব কারণেই আসলে ভয়, কারণ এটি শুধু বাণিজ্যের প্রশ্ন নয়, এটি অর্থনৈতিক সার্বভৌমত্বের
প্রশ্ন। আজ তারা কথা বলছে কৃষি নিয়ে, কাল বলবে জ্বালানি নিয়ে, পরশু বলবে ডিজিটাল খাত নিয়ে, তারপর হয়তো ব্যাংকিং, পেমেন্ট সিস্টেম, অবকাঠামো, বন্দর, টেলিযোগাযোগ, অর্থাৎ যখন যা মন চাইবে তাই নিয়ে কথা বলবে এবং আমাদেরকে তা অক্ষরে অক্ষরে মানতে হবে। ব্রেন্ট নিজেই বলেছেন স্টারলিংক, গুগল পে, ওরাকল, মাইক্রোসফট, ভিসা, মাস্টার কার্ড এরা সবাই বাংলাদেশে বড় সুযোগ দেখছে। সুযোগ দেখছে তাই লুটে পুটে খাও, প্রতিযোগিতার কিছু রাখবার দরকার নেই, একচেটিয়া লুটে নাও, এই তো হচ্ছে নীতি। ব্রেন্টের কথা অনুযায়ী বাংলাদেশের 17 কোটিরও বেশি মানুষের যে বাজার এখন যেন এক বিশাল কর্পোরেট যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আর এই বাজারে প্রবেশের জন্য রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন নিজেই একচেটিয়া প্রচারণা চালাচ্ছেন। আমাদের তথাকথিত সুশীল, আমাদের তথাকথিত দেশপ্রেমিক রাজনীতিবিদরা চুপ করে আছেন। হয়তো ব্রেন্ট লাগলে তাদেরকে যথাযথ ভয় ভীতিও হয়তো দেখাচ্ছেন। ব্রেন্ট বললেন আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশের বিদ্যুতের অর্ধেকের বেশি সরবরাহে ভূমিকা রাখছে, এটি তারা আরো বাড়াতে চায়। চাইবেই তো, সুযোগ পেলে কে না চায়। আমাদের জ্বালানি নিরাপত্তার ভেতরেও গভীর প্রভাব বিস্তারের চেষ্টাটা কিন্তু স্পষ্ট। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয়, চুক্তির কিছু ধারা বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্র নীতিকেও প্রভাবিত করতে পারে। বাংলাদেশ কোন দেশের সঙ্গে প্রযুক্তি চুক্তি করবে, কোন দেশের কাছ থেকে জ্বালানি কিনবে, কোন দেশের সঙ্গে ডিজিটাল সমঝোতা করবে, এসবেও যুক্তরাষ্ট্রের স্বার্থ বিবেচনা করতে হবে সবার আগে। চুক্তির নিশ্চয়তাও চান ব্রেন্ট। বলেন আমেরিকান কোম্পানিগুলোকে নিশ্চিত হতে হবে বাংলাদেশি কোম্পানি ও সরকার উভয়ের সঙ্গে করা চুক্তিকে সম্মান করা হবে এবং নিয়মিত বাস্তবায়িত হবে। তাই প্রশ্ন করি, এটা কি সত্যি সত্যি শুধুই ট্রেড এগ্রিমেন্ট, নাকি ধীরে ধীরে নীতিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল? এই চুক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের উদ্বেগ যে বাড়ছে, সুপ্রিয় দর্শক, এটি আপনারাও দেখছেন। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর বড় অংশ, বড় বড় দলগুলো, তারা কিন্তু অস্বাভাবিক নীরব। আগেই বললাম সরকার নীরব, সংসদের বিরোধী দলও কার্যত নীরব। যারা সারাক্ষণ জাতীয় স্বার্থ নিয়ে কথা বলে তারা অনিশ্চুপ। কেন এই নীরবতা? চাপ আছে, নাকি সমঝোতা, নাকি ওয়াশিংটনের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলার মাঝেও ঝুঁকি আছে, যেটা কেউ নিতে চায় না? তবে বাংলাদেশের মানুষ একটা বিষয় বুঝতে শুরু করেছে, বিশ্ব রাজনীতিতে এখন সাহায্যের ভাষা কম, স্বার্থের ভাষা বেশি এবং প্রকট। আর সেই স্বার্থের খেলায় ছোট অর্থনীতিগুলো ব্যবহৃত হয় বাজার হিসেবে, কৌশলগত অবস্থান হিসেবে এবং প্রভাব বিস্তারের প্ল্যাটফর্ম হিসেবে। সুতরাং প্রশ্ন থেকেই যায়, ব্রেন্ট কি সত্যিই শুধু রাষ্ট্রদূত, নাকি বাংলাদেশের বাজারে মার্কিন স্বার্থ বিক্রির মার্কেটিং ম্যানেজার? আর এই চুক্তি, যেটি নিয়ে আরো অনেক কথা বলবার আছে, আমি প্রধান কয়েকটি কথা বললাম। এখন এটি কি সত্যিই সমান অংশীদারত্বের চুক্তি, নাকি ভবিষ্যতের অর্থনৈতিক ও নীতিগত চাপের ভিত্তিপ্রস্তর মাত্র? দর্শক, আপনারা যা ভালো বোঝেন মতামত জানাতে পারেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে থাকুন প্লেটস নিউজের সঙ্গেই। আল্লাহ হাফেজ।